আমার সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে আজকের অনলাইন ক্লাসে স্বাগত জানাই। আশা করি তোমরা ভালো আছো। আজকে যে বিষয়টি নিয়ে তোমাদের সাথে আলোচনা করব, আমি আশা করি তোমরা মনোযোগ দিয়ে বিষয়টি শুনবে এবং আমাকে এ ব্যাপারে রেসপন্স করবে, ফিডব্যাক দিবে যে তোমরা কতটা উপকৃত হয়েছ আমার এই আলোচনা থেকে। এর বৈশিষ্ট্য আলোচনা করতে হলে সংবিধান প্রণয়নের ইতিহাস সম্পর্কে সংক্ষেপে জানা উচিত। সংবিধানটা কোন প্রেক্ষাপটে তৈরি হয়েছে সেটা গুরুত্বপূর্ণ। 22শে ডিসেম্বর 1971 মুজিবনগর সরকার স্বাধীন বাংলাদেশ এসে শাসন ক্ষমতা গ্রহণ করে। 1971 সালের 10 এপ্রিল অস্থায়ী রাষ্ট্রপতি স্বাধীনতার ঘোষণাপত্রে তার উপর অর্পিত ক্ষমতা বলে আইনের ধারাবাহিকতা বলবৎকরণ আদেশ জারি করে। এই আদেশ থেকে 1971 সালের 26শে মার্চ পর্যন্ত কার্যকর হয় সেটি। এই আদেশ বলে পাকিস্তান রাষ্ট্র কাঠামো থেকে প্রাপ্ত সকল আইনকে স্বাধীনতার ঘোষণাপত্রের অধীনে বৈধতা প্রদান করা হয়। 1971 সালের 10 এপ্রিল স্বাধীনতার ঘোষণাপত্র অনুযায়ী দেশ শাসিত হতে থাকে। 1972 সালের 10 জানুয়ারি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানি কারাগার থেকে মুক্তি লাভ করে দেশে ফিরে আসেন। দেশে ফেরার পর তিনি কাল বিলম্ব না করে সংবিধান প্রণয়নে মনোনিবেশ করেন। 1972 সালের 11 জানুয়ারি রাষ্ট্রপ্রধান হিসেবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অস্থায়ী সংবিধান আদেশ জারি করেন। 1971 সালের 10 এপ্রিলের স্বাধীনতা ঘোষণাপত্র দ্বারা রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থা প্রবর্তন করা হয়েছিল, তার পরিবর্তে সংসদীয় শাসন ব্যবস্থা প্রবর্তন করা হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1972 সালের 23 মার্চ বাংলাদেশ গণপরিষদ আদেশ জারি করেন। এই আদেশে 1970 সালের নির্বাচনে জাতীয় প্রাদেশিক পরিষদের নির্বাচিত সদস্যদের মধ্য থেকে 403 জন সদস্য নিয়ে গণপরিষদ গঠিত হয়। 1972 সালের 10 এপ্রিল গণপরিষদের প্রথম অধিবেশন আহ্বান করা হয়। 11 এপ্রিল ডক্টর কামাল হোসেনকে সভাপতি করে 34 সদস্য বিশিষ্ট খসড়া সংবিধান প্রণয়ন কমিটি গঠিত হয়। এই কমিটি প্রথম বৈঠক বসে 17 এপ্রিল 1972। এই বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী সংবিধান সম্বন্ধে জনমত আহ্বান করা হয়। খসড়া কমিটি সর্বমোট 47টি বৈঠক করে। 1972 সালে 10 জন কমিটি প্রাথমিক খসড়া প্রণয়ন করে। এরপর কমিটির সভাপতি ডক্টর কামাল হোসেন ভারত ও যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশে গিয়ে সংবিধান নেতাদের সাথে আলাপ আলোচনা করে মূল্যবান অভিজ্ঞতা সঞ্চয় করেন। প্রস্তাবিত সংবিধানের বিভিন্ন দিক সম্পর্কে 1972 সালের 11 অক্টোবর কমিটির শেষ বৈঠকে খসড়া সংবিধানের চূড়ান্ত রূপ গৃহীত হয়। 1972 সালের 12 অক্টোবর গণপরিষদের দ্বিতীয় অধিবেশন বসে। এই অধিবেশনে ডক্টর কামাল হোসেন খসড়া সংবিধান বিল আকারে গণপরিষদে উত্থাপন করেন। 19 অক্টোবর সংবিধানের উপর প্রথম পাঠ শুরু হয়, 30 অক্টোবর পর্যন্ত চলে। 31 অক্টোবর হতে 30 নভেম্বর পর্যন্ত দ্বিতীয় পাঠ চলে। 14 নভেম্বর সংবিধানের উপর তৃতীয় সর্বশেষ পাঠ হয়। মাত্র 2 ঘন্টার মধ্যেই শেষ হয় এবং বিপুল আনন্দধ্বনির মধ্যে বাংলাদেশ সংবিধান গণপরিষদ কর্তৃক গৃহীত হয়। 1972 সালের 15 ডিসেম্বর সংবিধানের হস্তলিপি সংস্করণে গণপরিষদ সদস্যদের স্বাক্ষর গৃহীত হয়।
পরিষদ কর্তৃক এ সংবিধান বিজয় দিবসের প্রতি শ্রদ্ধা জানিয়ে 1972 সালের 16 ডিসেম্বর থেকে কার্যকর। আমরা এ পর্যায়ে বাংলাদেশের 1972 সালের প্রণীত বাংলাদেশ সংবিধানের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে লিখিত সংবিধান। বাংলাদেশ সংবিধান একটি লিখিত সংবিধান। এটাতে 153টি অনুচ্ছেদ আছে, 11টি ভাগে বিভক্ত, এর 1টি প্রস্তাবনা ও 4টি তফসিল রয়েছে। 1972 সালের এই সংবিধানটি একটি লিখিত দলিল। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বৈশিষ্ট্যটি। আমরা জানি সংবিধান লিখিত সংবিধান, অলিখিত সংবিধানও আছে পৃথিবীতে। ব্রিটেনের সংবিধান একটি অলিখিত সংবিধান। আমরা করছি 1972 সালের বাংলাদেশের সংবিধানের বৈশিষ্ট্য। দ্বিতীয় গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে সংবিধানটি একটি দুষ্পরিবর্তনীয় সংবিধান। দুষ্পরিবর্তনীয় বলা হয় এ কারণে যে এই সংবিধান পরিবর্তন করতে হলে, সংশোধন করতে হলে জাতীয় সংসদের 2/3 সদস্যদের ভোটে তা সমর্থিত হতে হবে। তত্ত্বগতভাবে 2/3 সদস্যের সমর্থনটা কঠিন, তাই সংবিধানটিকে দুষ্পরিবর্তনীয় সংবিধান বলা হয়। এটি বাংলাদেশ সংবিধানের সংশোধন পদ্ধতি উল্লেখ করা হয়েছে 142 অনুচ্ছেদে। আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে এককেন্দ্রিক শাসন ব্যবস্থা। সংবিধানে বাংলাদেশকে একটি এককেন্দ্রিক রাষ্ট্র হিসেবে ঘোষণা করা হয়েছে। কেন্দ্রীয় সরকারই সকল ক্ষমতার অধিকারী। কেন্দ্রীয় আইনসভায় সার্বভৌম আইন প্রণয়নকারী সংস্থা। অপর আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে সংসদীয় গণতন্ত্র। বাংলাদেশ সংবিধানে সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থা প্রবর্তন করা হয়। আমরা জানি বিশ্বের জনগণের সবচাইতে সমর্থিত গণতান্ত্রিক ব্যবস্থা হচ্ছে সংসদীয় গণতন্ত্র। বাংলাদেশের সংবিধানে সংসদীয় গণতন্ত্র প্রবর্তন করা হয়েছে, যেখানে প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন মন্ত্রিসভার হাতে দেশের শাসন কার্য পরিচালনার ভার অর্পণ করা হয়। জাতীয় সংসদে সকল ক্ষমতার উৎস। মন্ত্রিসভার সদস্যগণ একক এবং যৌথভাবে জাতীয় সংসদের নিকট দায়ী থাকবেন। প্রধানমন্ত্রী নিয়োগ ছাড়া অন্যান্য সকল ক্ষেত্রে রাষ্ট্রপ্রধান প্রধানমন্ত্রীর পরামর্শ মতো কাজ করবেন। এই বৈশিষ্ট্যগুলো সংসদীয় গণতন্ত্রের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, যে প্রধানমন্ত্রী পরামর্শ অনুযায়ী রাষ্ট্রপতি সকল কার্যক্রম সম্পাদন করবেন। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী নিয়োগ ছাড়া সকল ক্ষেত্রে প্রধানমন্ত্রীর পরামর্শ মতো কাজ করবেন। আইনসভা সার্বভৌম, আইনসভার সাথে মন্ত্রিসভা গঠন করবে। সেটি সংসদীয় গণতন্ত্রের বৈশিষ্ট্য। আর এই বৈশিষ্ট্যগুলি 1972 সালের সংবিধানে অত্যন্ত যত্ন সহকারে সম্পৃক্ত করা হয়েছে। সংবিধানের প্রাধান্য বাংলাদেশের সংবিধানের আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। সংবিধান রাষ্ট্রের সর্বোচ্চ আইন বলে ঘোষণা করা হয়। সংবিধানে ঘোষণা করা হয়েছে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ, এবং জনগণের পক্ষে ওইসব ক্ষমতার প্রয়োগ কেবল সংবিধানের অধীনে ও কর্তৃত্বে কার্যকর হবে। যদি কোনো আইন এর সংবিধানের সাথে সামঞ্জস্যহীন হয়, তাহলে সে আইনের যতটুকু অসামঞ্জস্যপূর্ণ ততটুকু বাতিল হয়ে যাবে। এটি সংবিধানের প্রাধান্য, যে সংবিধান প্রজাতন্ত্রের সর্বোচ্চ আইন।
আর যত আইন আছে সকল আইনই সংবিধানের অধীন, এবং কোনো আইন যদি সংবিধানের সাথে অসামঞ্জস্য হয় ও অসাংবিধানিক হয় তাহলে যতটুকু অসামঞ্জস্য ততটুকু বাতিল হয়ে যাবে। এর মাধ্যমে সংবিধানের প্রাধান্য প্রতিষ্ঠিত হয়। আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে জনগণের সার্বভৌমত্ব। সংবিধানে জনগণকে প্রজাতন্ত্রের মালিক বলে গণ্য করা হয়। জনগণই সকল রাষ্ট্রীয় ক্ষমতার উৎস। জনগণ প্রত্যক্ষভাবে বা প্রতিনিধি নির্বাচনের মাধ্যমে পরোক্ষভাবে রাষ্ট্রীয় ক্ষমতা পরিচালনা করবে। গুরুত্বপূর্ণ আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে ন্যায়পাল, ইংরেজিতে যাকে বলে অম্বার্সম্যান। এই পদটি পৃথিবীর আরো অনেক দেশেই আছে। সংবিধানের ৭৭ অনুচ্ছেদে এ সম্পর্কে বলা হয়েছে যে সংসদ আইনের মাধ্যমে ন্যায়পাল পদ সৃষ্টি করবেন। ন্যায়পাল হচ্ছে এমন একটি পদ যেটি সুপ্রিম কোর্টের একজন বিচারকের ক্ষমতা সম্পন্ন পদটি। তিনি বাংলাদেশ সরকারের যে কোনো কর্তৃপক্ষের বিরুদ্ধে আনিত অভিযোগ শুনবেন এবং প্রয়োজনে দণ্ডাজ্ঞা দিতে পারবেন এবং যে কোনো কর্তৃপক্ষকে তার নিকট জবাবদিহি করতে বাধ্য করতে পারবেন। সেটি ন্যায়পাল। কিন্তু ন্যায়পাল পদটি সংবিধানে থাকলেও বাংলাদেশে ন্যায়পাল পদটি সৃষ্টি করা হয়নি, কিন্তু কর ন্যায়পাল নামে একটি পদ সৃষ্টি করা হয়েছে। সংবিধানের আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে বিচার বিভাগ। বিচার বিভাগের স্বাধীনতা। সংবিধানের ২২ নং অনুচ্ছেদ অনুযায়ী বলা হয়েছে যে বিচার বিভাগ নির্বাহী বিভাগের প্রভাব মুক্ত হয়ে স্বাধীনভাবে কার্যক্রম পরিচালনা করবে। বিচার বিভাগ সম্পর্কে সংবিধানে আরো বলা হয়েছে বাংলাদেশের বিচার সংক্রান্ত দায়িত্ব বিচার বিভাগের উপর ন্যস্ত থাকবে। বিচার বিভাগের শীর্ষে থাকবে সুপ্রিম কোর্ট। এই সুপ্রিম কোর্ট আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগ নিয়ে গঠিত হবে। এছাড়া জেলা জজের অধীনে বিচার কার্যক্রম চলবে। রাষ্ট্রপতি প্রধান বিচারপতিকে নিয়োগ দান করবেন। প্রধান বিচারপতির সাথে পরামর্শক্রমে রাষ্ট্রপতি অন্যান্য বিচারকগণকে নিয়োগ দান করবেন। বিচার বিভাগের কর্মকর্তাদের নিয়ন্ত্রণ শৃঙ্খলা রক্ষার দায়িত্ব সুপ্রিম কোর্টের উপর ন্যস্ত থাকবে। সেটি একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। রাষ্ট্র পরিচালনার মূলনীতি গণতান্ত্রিক দেশের সংবিধানগুলিতে আছে। বাংলাদেশের সংবিধানেও দ্বিতীয় ভাগে রাষ্ট্র পরিচালনার মূলনীতি লিপিবদ্ধ করা হয়েছে। রাষ্ট্র পরিচালনার প্রধান মূলনীতিগুলি হচ্ছে জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা। এই মূলনীতিগুলি ঘোষণা করা হয়েছে। এই মূলনীতিগুলো আদালত কর্তৃক বলবৎযোগ্য না হলেও এবং এগুলি আইনের মর্যাদা ভোগ না করলেও রাষ্ট্রের বিভিন্ন কর্তৃপক্ষ তাদের কার্যক্রম পরিচালনার সময় এসব মূলনীতির দ্বারা অনুপ্রাণিত ও প্রভাবান্বিত হবেন। রাষ্ট্র পরিচালনার মূলনীতি সংবিধানের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। অপর আরেকটি বৈশিষ্ট্য, এটি সংবিধানের ৭০ অনুচ্ছেদে আছে যে সংসদীয় গণতন্ত্রে দলীয় শৃঙ্খলা রক্ষার জন্য এই বিধানটি ১৯৭২ সালের সংবিধানে গ্রহণ করা হয়েছিল। দলীয় শৃঙ্খলা ও সংবিধান কঠোর দৃষ্টিভঙ্গি গ্রহণ করেছে। এখানে বলা হয়েছে কোনো সংসদ সদস্য নিজের দল ত্যাগ করলে বা সংসদে উক্ত দলের বিরুদ্ধে ভোট প্রদান করলে সংসদ তার আসন শূন্য বলে বিচার করা হয়। এই দলীয় শৃঙ্খলার বিষয়টি কঠোরভাবে সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়েছে। সার্বজনীন ভোটাধিকার সংবিধানে সর্বজনীন প্রাপ্তবয়স্কের ভোটাধিকারের ব্যবস্থা করা হয়েছে, যে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে 18 বছর বয়স্ক যে কোনো নাগরিক ভোটাধিকার লাভ করবে। প্রজাতন্ত্র অন্যতম আরেকটি
গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। উল্লেখ করা হয়েছে যে বাংলাদেশ হবে একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র। রাষ্ট্রপতি হবেন রাষ্ট্রপ্রধান, তার নামে রাষ্ট্রের শাসন কাজ পরিচালিত হবে। রাষ্ট্রপ্রধান জাতীয় সংসদের সদস্যগণ কর্তৃক নির্বাচিত হবেন। বাংলাদেশকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ হিসেবে উল্লেখ করা হয়েছে। এক কক্ষ বিশিষ্ট আইনসভা। বাংলাদেশ সংবিধানে এক কক্ষ বিশিষ্ট আইনসভার ব্যবস্থা করা হয়। আইনসভার নাম জাতীয় সংসদ। 300 নির্বাচিত প্রতিনিধি নিয়ে এই জাতীয় সংসদ গঠিত এবং তাদের দ্বারা 10 বছরের জন্য নির্বাচিত 15 জন মহিলা সদস্য নিয়ে মোট 315 জন জাতীয় সংসদ গঠিত হবে। এটি হচ্ছে 72 সালের সংবিধানের। কিন্তু পরবর্তীতে এই সংরক্ষিত আসন 50টি করা হয়। এই নিয়ে বর্তমানে 300 নির্বাচিত আসন এবং 50টি সংরক্ষিত আসন জাতীয় সংসদের আসন এবং জাতীয় সংসদ এক কক্ষ বিশিষ্ট বাংলাদেশের আইনসভা, এক কক্ষ বিশিষ্ট আইনসভা হিসেবে সংবিধানে বাংলাদেশের আইনসভাকে এক কক্ষ বিশিষ্ট করা হয়েছে। প্রশাসনিক ট্রাইব্যুনাল আরেকটি বৈশিষ্ট্য। এটি বাংলাদেশের সংবিধানের 117 অনুচ্ছেদে উল্লেখ করা আছে যে সাধারণ বিচার বিভাগ ছাড়াও সংবিধানের ন্যায়পীঠ বা প্রশাসনিক ট্রাইব্যুনাল গঠনের ব্যবস্থা করা হয়েছে। যেই ট্রাইব্যুনাল সরকারি কর্মকর্তা ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানসমূহের কর্মকর্তাদের বিভিন্ন কার্যক্রমকে এখতিয়ারভুক্ত। অপর আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বৈশিষ্ট্য। আমরা পরবর্তীতে এই বিষয় নিয়ে আরো আলাদাভাবে বিস্তারিত আলোচনা করব। মৌলিক অধিকার। সকল গণতান্ত্রিক রাষ্ট্রে সংবিধানে অত্যন্ত যত্ন সহকারে মৌলিক অধিকার লিপিবদ্ধ করা হয়। একটি সংবিধান কতটা জনগণ বান্ধব তা মৌলিক অধিকার দেখে উপলব্ধি করা সম্ভব হয়। 1972 সালে বাংলাদেশের সংবিধানে মৌলিক অধিকার সংরক্ষণের ব্যবস্থা করা হয়। সংবিধান দেশের সর্বোচ্চ আইন, সুতরাং সংবিধানে মৌলিক অধিকার লিপিবদ্ধ করায় এগুলোর গুরুত্ব বৃদ্ধি পায়। বাংলাদেশ সংবিধানে জীবন ধারণের অধিকার, চলাফেরার অধিকার, বাক স্বাধীনতার অধিকার, চিন্তা ও বিবেকের স্বাধীনতা, ধর্মচর্চার অধিকার, সম্পত্তির অধিকার ইত্যাদি মৌলিক অধিকার সংবিধানে স্বীকৃত হয়। এই বিষয়গুলি ছাড়াও আরো কিছু বৈশিষ্ট্য রয়েছে বাংলাদেশ সংবিধানের। যে সংবিধানে প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা বাংলা উল্লেখ করা হয়। জাতীয় সঙ্গীত হিসেবে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আমার সোনার বাংলা কবিতা প্রথম 10 চরণ জাতীয় সঙ্গীত হিসেবে নির্ধারিত করা হয়েছে। জাতীয় প্রতীক হিসেবে উল্লেখ করা হয়েছে যে জাতীয় পতাকায় প্রতীক হল সবুজ ক্ষেত্রের উপর স্থাপিত রক্তবর্ণের একটি বৃত্ত বরাক, যার উভয় পাশে ধানের শীষ বেষ্টিত পানিতে ভাসমান জাতীয় ফুল, শীর্ষ দেশে পাট গাছের 3টি পরস্পর সংযুক্ত পাতা আর উভয় দিকে 2টি করে তারকা। এই জাতীয় প্রতীকটি এবং জাতীয় পতাকা বাংলাদেশের সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়েছে। বাংলাদেশের রাজধানী ঢাকা বাংলাদেশের সংবিধানে উল্লেখ করা হয়েছে। এগুলি মূলত বাংলাদেশের সংবিধানের। আমরা বাংলাদেশের সংবিধানের মৌলিক অধিকার সম্পর্কে আলোচনা করব। মৌলিক অধিকার কি আমরা জানি, তারপরে একটু বলি। মৌলিক অধিকার হচ্ছে রাষ্ট্র প্রদত্ত সেসব সুযোগ সুবিধা যা নাগরিকের ব্যক্তিত্ব বিকাশের জন্য অপরিহার্য। নাগরিকদের ব্যক্তিত্ব ও প্রতিভা বিকাশের জন্য
মৌলিক অধিকার প্রয়োজনীয়। সংবিধানের সংশোধন কিংবা দেশে জরুরি অবস্থা জারি করা ছাড়া মৌলিক অধিকারকে ক্ষুণ্ণ করা যায় না। মৌলিক অধিকার সংবিধানে লিপিবদ্ধ থাকায় এগুলোর শ্রেষ্ঠত্ব স্বীকৃত হয়। সুতরাং মৌলিক অধিকার হচ্ছে নাগরিক জীবনের এবং ব্যক্তির ব্যক্তিত্ব বিকাশের জন্য সেসব অপরিহার্য শর্তাবলী যা সার্বভৌম সংবিধানের সঙ্গে রচিত এবং সরকারের পক্ষে অলঙ্ঘনীয়। বাংলাদেশ সংবিধানের ৩য় ভাগে ২৬ অনুচ্ছেদ থেকে ৪৭ অনুচ্ছেদ পর্যন্ত মৌলিক অধিকারগুলো লিপিবদ্ধ করা হয়েছে। সংবিধানের ৩য় ভাগের ২৬ অনুচ্ছেদে মৌলিক অধিকারের সাথে অসামঞ্জস্য আইনকে বাতিল ঘোষণার কথা বলা হয়েছে। ২৬ বলা হয়েছে যে এই ভাগের বিধানাবলীর সাথে অসামঞ্জস্য সকল প্রচলিত আইন যতখানি অসামঞ্জস্যপূর্ণ এই সংবিধান প্রবর্তন হয়েছে সে সকল আইনের ততখানি বাতিল হয়ে যাবে। ২৬(২) বলা হয়েছে যে রাষ্ট্র এই ভাগের কোনো বিধানের সাথে অসামঞ্জস্যপূর্ণ আইন প্রণয়ন করবে না এবং অনুরূপ কোনো আইন প্রণীত হলে তা এই ভাগের কোনো বিধানের সাথে যতখানি অসামঞ্জস্যপূর্ণ ততখানি বাতিল হয়ে যাবে। এছাড়া ২৬(৩) বলা হয়েছে যে সংবিধানের ১৪২ অনুচ্ছেদের অধীনে প্রণীত সংশোধনের ক্ষেত্রে এই অনুচ্ছেদের কোনো কিছু প্রযোজ্য হবে না। সংবিধানে উল্লেখিত মৌলিক অধিকারগুলো আমরা আলোচনা করব। আইনের দৃষ্টিতে সমতা। সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান, সমান আশ্রয় লাভের অধিকার। এখানে জাতি, ধর্ম, বর্ণ, পদ নির্বিশেষে সকলেই আইনের থেকে সমান। আইন কারো প্রতি কোন ধরনের বৈষম্য করবে না। ধর্ম প্রভৃতি কারণে বৈষম্যহীনতা বলা হয়েছে কেবল ধর্ম, বর্ণ, নারী পুরুষ ভেদ বা জন্মস্থানের কারণে কোন নাগরিকের প্রতি রাষ্ট্র বৈষম্য প্রদর্শন করবে না। জনগণের কোনো বিনোদন বা বিশ্রামের স্থানে প্রবেশের বা কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির বিষয়ে কোনো নাগরিককে কোনো রূপ অক্ষমতা, বাধ্যবাধকতা, বাধা বা শর্তের অধীন করা যাবে না। তবে রাষ্ট্র নারী, শিশু, অনগ্রসর অংশের অগ্রগতির জন্য বিশেষ বিধান প্রণয়ন করতে পারে। রাষ্ট্র গণজীবনের সর্বস্তরে নারী পুরুষের সমান অধিকার লাভ করবে। সরকারি নিয়োগ লাভের সুযোগের সমতা। সংবিধানে সরকারি নিয়োগ লাভের সুযোগের সমতার কথা বলা হয়েছে যে এখানে সকলেই সরকারি কর্মে নিয়োগ লাভের ক্ষেত্রে যোগ্যতার সাপেক্ষে সকলেই সমান অধিকারী। ধর্ম, গোষ্ঠী, বর্ণ, নারী পুরুষ, জন্মস্থানের কারণে নাগরিকদের প্রজাতন্ত্র কর্ম নিয়োগ লাভের ক্ষেত্রে সুযোগের সমতার ক্ষেত্রে কোনো ধরনের বৈষম্য করা যাবে না। সংবিধানের বলা হয়েছে আইনের আশ্রয় লাভের অধিকার। এটি সংবিধানের ৩১ অনুচ্ছেদে উল্লেখ করা হয়েছে যে আইনের আশ্রয় লাভ এবং আইন অনুযায়ী অধিকার লাভ যে কোনো স্থানে অবস্থানরত প্রত্যেক নাগরিকের অধিকার। সাময়িকভাবে বাংলাদেশের যে কোনো স্থানে অবস্থানরত অপরাপর ব্যক্তির অবিচ্ছেদ্য অধিকার। বিশেষত আইন অনুযায়ী এমন কোনো ব্যবস্থা গ্রহণ করা যাবে না যাতে কোনো ব্যক্তির জীবন, স্বাধীনতা, দেহ, সুনাম, সম্পত্তির হানি ঘটে। জীবন ও ব্যক্তি স্বাধীনতার অধিকার। সংবিধানের ৩২ অনুচ্ছেদে বলা হয়েছে আইন অনুযায়ী ব্যতীত জীবন ও ব্যক্তি স্বাধীনতা হতে কোনো ব্যক্তিকে বঞ্চিত করা যাবে না। গ্রেফতার বা আটক সম্পর্কে রক্ষা কবচ এ সম্পর্কে সংবিধানের ৩৩
33 অনুচ্ছেদ অনুযায়ী কোনো গ্রেপ্তারকৃত ব্যক্তিকে গ্রেপ্তারের কারণ জ্ঞাপন না করে প্রহরায় আটক রাখা যাবে এবং উক্ত ব্যক্তিকে তার মনোনীত আইনজীবীর সাথে পরামর্শ ও তার দ্বারা আত্মপক্ষ সমর্থনের অধিকার হতে বঞ্চিত করা যাবে না। গ্রেপ্তারকৃত এবং প্রহরায় আটক প্রত্যেক ব্যক্তিকে গ্রেপ্তারের 24 ঘন্টার মধ্যে আদালতে হাজির করতে হবে এবং আদালতের আদেশ ছাড়া তাকে তার অতিরিক্ত সময় আটক রাখা যাবে না। সংবিধানের 34 অনুচ্ছেদে আছে জবরদস্তিমূলক শ্রম নিষিদ্ধ করা হয়েছে। এই বিধান কোনোভাবে লঙ্ঘিত হলে তা আইনত দণ্ডনীয় অপরাধ বলে বিবেচিত হবে। তবে ফৌজদারি অপরাধের জন্য আইনত দণ্ড ভোগ করেছেন এমন ব্যক্তির ক্ষেত্রে তা প্রযোজ্য হবে। বিচার ও দণ্ড সম্পর্কে রক্ষণ সংবিধানের 35 অনুচ্ছেদে বলা হয়েছে। এ ব্যাপারে আইন ভঙ্গ করার অপরাধ ছাড়া কোনো ব্যক্তিকে দোষী সাব্যস্ত করা যাবে না এবং অপরাধ সংগঠনকালে বলবৎ সে আইন বলে যে দণ্ড দেওয়া যেতে পারত তাকে তার অধিক বা তা হতে ভিন্ন দণ্ড দেওয়া যাবে না, সেটা বলা হয়েছে। এক অপরাধের জন্য কোনো ব্যক্তিকে একাধিকবার ফৌজদারিতে সুপর্দ বা দণ্ডিত করা যাবে না। ফৌজদারি অপরাধের দায়ে অভিযুক্ত প্রত্যেক ব্যক্তি আইনের দ্বারা প্রতিষ্ঠিত স্বাধীন ও নিরপেক্ষ আদালত বা ন্যায়পীঠে দ্রুত প্রকাশ্য বিচার লাভের অধিকারী হবেন। এ হচ্ছে বিচার ও দণ্ড সম্পর্কে সংরক্ষণ সংবিধানের 35 অনুচ্ছেদ অনুযায়ী। সংবিধানের 36 অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রের সকল নাগরিক বাংলাদেশের সর্বত্র অবাধে চলাচলের অধিকারী হবেন। রাষ্ট্রের সকল স্থানে বসবাস করার এবং সম্পত্তি ক্রয়ের অধিকার থাকবে সকল নাগরিকের। তবে সরকার সময় বিশেষে নাগরিক অধিকারের কিছু কিছু বিধান সংরক্ষণ করতে পারবে। সমাবেশের অধিকার সংবিধানের 37 অনুচ্ছেদ অনুযায়ী শান্তিপূর্ণ নিরস্ত্র অবস্থায় সমবেত হয়ে অধিকার কিংবা সংশ্লিষ্ট ন্যায্য দাবি আদায়ের অধিকার রয়েছে বাংলাদেশের সকল নাগরিকের। সংগঠনের অধিকার সংবিধানের 38 অনুচ্ছেদ অনুযায়ী বিভিন্ন সমিতি, সমবায়, রাজনৈতিক দল গঠনের অধিকার থাকবে বাংলাদেশের সকল নাগরিকের। জনশৃঙ্খলা ও নৈতিকতার সাথে আইন অনুযায়ী এসব সংগঠন করা যাবে। বাক স্বাধীনতা সংবিধানের 39 ধারা অনুযায়ী 1972 সালের সংবিধানে বাক স্বাধীনতা বিষয়ে সুস্পষ্ট বিধান উল্লেখ করা হয়েছে যে প্রত্যেক নাগরিকের বাক ও ভাব প্রকাশের স্বাধীনতার অধিকার সংরক্ষিত আছে। সংবাদ প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে। পেশাগত স্বাধীনতা 40 ধারা অনুযায়ী ব্যক্তিসংগত বাধা নিষেধ সাপেক্ষে কোনো পেশা বা বৃত্তি গ্রহণের কিংবা কারবার বা ব্যবসায় পরিচালনার জন্য আইনের দ্বারা কোনো যোগ্যতা নির্ধারিত হয়ে থাকলে অনুরূপ যোগ্যতা সম্পন্ন প্রত্যেক নাগরিকের যে কোনো আইনগত পেশা বা বৃত্তি গ্রহণের অধিকার থাকবে। সংবিধানে ধর্মের স্বাধীনতা ব্যাপারে 1941 ধারায় উল্লেখ করা হয়েছে যে সকল নাগরিক এই ধর্মের স্বাধীনতা রয়েছে, ধর্ম পালন করতে পারবে সকল নাগরিক স্বাধীনতা এবং ধর্মীয় শিক্ষা লাভ করতে পারবে, ধর্মীয় অনুষ্ঠান উপাসনায় অংশগ্রহণ করতে পারবে। ব্যক্তিগত সম্পত্তির অধিকার সম্পর্কে সংবিধানের 42 নম্বর অনুচ্ছেদে ব্যক্তিগত সম্পত্তি অর্জন বা ধারণের বিধান রাখা হয়েছে। আইনের দ্বারা আরোপিত বাধা নিষেধ সাপেক্ষে প্রত্যেক নাগরিকের সম্পত্তি অর্জন, ধারণ, হস্তান্তর ও অন্যভাবে বিধি ব্যবস্থা করার অধিকার থাকবে। এগুলি সংবিধানের মৌলিক অধিকার, গুরুত্বপূর্ণ মৌলিক অধিকারগুলি। এছাড়া আরো কিছু অধিকার রয়েছে, যেমন গৃহ ও যোগাযোগ সংক্রান্ত বিধিবিধান। প্রত্যেক নাগরিক আবাসস্থলের নিরাপত্তা,
যে কোনো প্রকার যোগাযোগের গোপনীয় রক্ষার অধিকার রয়েছে বাংলাদেশ সংবিধানের ৪৩ অনুচ্ছেদে। মৌলিক অধিকার বলবৎকরণের সম্পর্কে বলা হয়েছে ১০২ অনুচ্ছেদে, যে সুপ্রিম কোর্টে মামলা রুজু করার অধিকার দেওয়া হয়েছে। এগুলি মৌলিক অধিকার। কিছু সীমাবদ্ধতা রয়েছে মৌলিক অধিকারে, যেমন শৃঙ্খলামূলক আইনের ক্ষেত্রে অধিকারের কিছু পরিবর্তন আছে, যে এখানে এটি করা হয়েছিল যুদ্ধাপরাধীদের বিচারের জন্য, যারা যুদ্ধাপরাধী, মুক্তিযুদ্ধে যারা বিরোধিতা করেছে, যুদ্ধাপরাধ করেছে, তাদের ক্ষেত্রে সংবিধানে এই মৌলিক অধিকারগুলি তাদের বিচারের যেন বাধা সৃষ্টি না করে সেই ক্ষেত্রে জন্য বলা হয়েছে। শৃঙ্খলামূলক আইনের ক্ষেত্রে এইগুলি পরিবর্তন করা হয়েছে। সীমাবদ্ধতার ক্ষেত্রে আরো রয়েছে যে দায়ী মুক্তি বিধানের ক্ষমতা, যে কোনো ব্যক্তি মুক্তিযুদ্ধ চলাকালে কোনো রাষ্ট্রীয় প্রয়োজনে কোনো কিছু করে থাকলে জাতীয় সংসদ আইনের দ্বারা সেই ব্যক্তিকে দায়ী মুক্ত করতে পারবে। উপাধি গ্রহণ বিলোপ সংবিধানের ৩০ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির পূর্ণ অনুমতি ব্যতি রেখে কোন নাগরিক কোন বিদেশি রাষ্ট্রের নিকট হতে উপাধি, সম্মান, ভূষণ গ্রহণ করতে পারবে না, এটি সংবিধানে আছে। তবে সাহসিকতার জন্য পুরস্কার কিংবা দেশীয় বিশিষ্টতা দানের ক্ষেত্রে তা প্রযোজ্য হবে না। এটিকে সীমাবদ্ধ বলা যায় না, কারণ রাষ্ট্রপতির অনুমতি ব্যতি রেখে বলা হয়েছে, অনুমতি নিয়ে তা করা যাবে এবং হয়ে থাকে। অর্থাৎ এই বিষয়গুলো হচ্ছে বাংলাদেশের সংবিধানে মৌলিক অধিকার আমরা করেছি। এই মৌলিক অধিকারগুলির বিষয়ে বলতে হলে যে এগুলি সংবিধানের যেভাবে আমি মূল সংবিধানটি দেখানোর চেষ্টা করছি। তোমাদের অনেকে মূল সংবিধানটি দেখোনি এবং সরাসরি পড়ার সুযোগ হয়নি। আমি বলেছি পড়ার জন্য, দেখার জন্য। এটি হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান। এটি সর্বশেষ এটি অক্টোবর 2011 থেকে সেটি কার্যকর। এখানে এই সংবিধানে কিছু সংশোধন, বিভিন্ন সময় যে সংশোধনীগুলি আছে, এখানে 153টি অনুচ্ছেদ ছাড়াও এরপরে আরো অনেক কিছু সংশোধন, যে এ পর্যন্ত যে সংশোধনীগুলি আছে সে সংশোধনীগুলি সংযুক্ত করা হয়েছে। এখানে আগে যে 4টি তফসিল ছিল, এর মধ্যে দ্বিতীয় তফসিল বিলুপ্ত করে পঞ্চম তফসিল হিসাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 7ই মার্চের ভাষণটি পঞ্চম তফসিল হিসাবে যুক্ত করা হয়েছে। ষষ্ঠ তফসিলে আছে 1971 সালের 25শে মার্চ মধ্যরাত শেষে, অর্থাৎ 26শে মার্চ প্রথম প্রহরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক প্রদত্ত স্বাধীনতার ঘোষণা। সপ্তম তফসিলে আছে 1971 সালের 10 এপ্রিল তারিখে মুজিবনগর সরকারের জারিকৃত স্বাধীনতার ঘোষণাপত্র। এই বিষয়গুলি যুক্ত করা হয়েছে। এই যে সংবিধানের বাংলা এবং ইংরেজি পাঠ আছে, বাংলা এই পাঠে এই পাশে বাংলা এবং ওই পাশে এটির ইংরেজি অনুবাদ। বাংলা এবং ইংরেজি অনুবাদ দুটি গ্রহণযোগ্য। তবে যদি কোনো কারণে দুটির পাঠের মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি হয়, তাহলে সেক্ষেত্রে বাংলা পাঠকে গ্রহণযোগ্য বলে মনে করা হবে। এটি 153 অনুচ্ছেদেই লেখা আছে যে যদি কোনো বিভ্রান্তি সৃষ্টি হয় তাহলে বাংলা পাঠকে গ্রহণযোগ্য বলে মনে করা হবে। এটি হচ্ছে এই সংবিধান। আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। বাজারে অনেক ছোট কপিও পাওয়া যায়, এই ধরনের ছোট কপি। সেটা আমার ছাত্র জীবনের
পাঠদানকালীন যখন অধ্যয়ন করার সময় এটি ছোট আকারের। এটির সুবিধা হচ্ছে সব সময় পকেটে রাখা যায় এবং যে কোনো সময় সেটি পড়া যায়। বাজারে আরও কপি পাওয়া যায় এ ধরনের, তোমরা সংগ্রহ করে নিতে পারো। তো সংগ্রহ করে রাখলে সব সময় পড়লে সংবিধান সম্পর্কে ভালো জানা যাবে। এটিও খুবই গুরুত্বপূর্ণ আইনজীবীদের কাছে, খুবই গুরুত্বপূর্ণ ছাত্রছাত্রীদের কাছে, যারা তোমরা বিভিন্ন নিয়োগ পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহণ করো, তাদের জন্য সেটি খুবই গুরুত্বপূর্ণ। সংবিধানের বিভিন্ন ধারা উপধারা সংশোধনী ভালো করে পড়ার জন্য ছোট কপিগুলি গুরুত্বপূর্ণ। তোমরা কতটুকু বুঝতে পেরেছো আমি জানি না, কারণ তোমাদেরকে সরাসরি এই মুহূর্তে মূল্যায়ন করার মতো অবস্থা নেই। যদি কিছুটা বুঝে থাকো, তোমাদের কিছু উপকার হয়ে থাকে, তাহলে আমি আমার এই পরিশ্রমকে সার্থক বলে মনে করব। ধৈর্য ধরে আমার সাথে এতক্ষণ থাকার জন্য তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি।